আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বাংলা হামলার আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহান সাকিব। আমি আজকে তোমাদেরকে পড়াবো বাংলা বানানের নিয়ম এবং বাংলা উচ্চারণের নিয়ম, যেখান থেকে এইচএসসি পরীক্ষায় তুমি 10 নম্বর কমন পাবে। সো আজকের এই লাইভ ক্লাসটা তোমাদের জন্য খুবই 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 উপকারী একটা ক্লাস হবে, এবং তোমাদের বন্ধুদের যাদের তোমরা চাও যে তারাও এই ক্লাস পাক, তারাও যাতে এই লাইভ ক্লাসটা দেখতে পারে, এই জন্য লাইভ ক্লাসটা এখনই শেয়ার করে ফেলো এবং বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, যাতে তোমার বন্ধুরাও লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে। আরেকটা জিনিস একটু বলে নেই, আজকের ক্লাসের স্লাইড যেটা রয়েছে সেই স্লাইডটা আমি ক্লাসটা শেষ হওয়ার পরে যারা যারা এই লাইভ ক্লাসটা শেয়ার করবা তাদের ইনবক্সে আমি পাঠিয়ে দিব। সো ইনবক্সে পাঠানোর জন্য আমি তো অবশ্যই সিরিয়াল মেনটেন করবো। সো যারা যারা আগে আগে শেয়ার করবা তাদের কাছে এই স্লাইড পিডিএফটা, আজকে ক্লাসের বানান এবং উচ্চারণের সাজেশন সহ যে ক্লাসটা বানানো আছে সেই ক্লাসের স্লাইডটা সিরিয়াল বাই পাবা। যারা আগে শেয়ার দিয়েছো তারা আগে পাবা, যারা পরে শেয়ার দিয়েছো তারা সিরিয়ালে পরে পাবা। সো জলদি জলদি করে লাইভ ক্লাসটা এখনই শেয়ার করে ফেলো, যাতে করে তুমি তোমার বন্ধুদের চেয়েও আগে আগে ক্লাসের স্লাইডটা পেয়ে যাও। আর বন্ধুরাও তোমার শেয়ার করা এই পোস্টটা দেখে যখন ক্লাসে জয়েন করবে, তখন কিন্তু পরবর্তীতে এরকম যদি কখনো হয় যে একটা ভালো ক্লাস হচ্ছে, তোমার বন্ধু দেখছে, তুমি দেখতে পারছো না, কোনো কারণে মিস করেছো বা ভুলে গেছো বা জানোই না তুমি, তখন কিন্তু তোমার বন্ধু যদি আবার ক্লাসটা শেয়ার করে তাহলে তুমিও দেখতে পারবা। সো এই প্রসেসটা, এই যে ভালো কাজের যে লুপটা, এটা আমরা সবাই মিলে চালু করে দেই। ওকে, সো ক্লাসের শুরুতেই আমি একটু বলে দিই, আজকে আমরা সবাই বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে আসলাম। বাংলা প্রথম পত্র পরীক্ষার পরে আমাদের অনেকেরই মন খারাপ। মন খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে অনেকে সৃজনশীল প্রশ্ন 7টা লিখে আসতে পারো নাই। এটা নিয়ে মন খারাপ করা আসলে খুব লাভ হবে না, কারণ তুমি যদি মন খারাপ করে পরবর্তী পরীক্ষাগুলোর প্রিপারেশন ভালো না নাও, বিশেষত বাংলা দ্বিতীয় পত্র, তাহলে কিন্তু তোমার ওভারঅল বাংলায় যে 160 নম্বর পেলেই তোমার এ প্লাসটা হয়ে যেত, সেটা হয়তো বা তুমি মিস করে ফেলতে পারো। আর একটা গল্প, সত্য ঘটনা অবলম্বনে তোমাদেরকে বলবো, আমি 2015 সালে যখন বাংলা পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি তে, তখন আমার 11টা এমসিকিউ ভুল গিয়েছিল, 40টার মধ্যে 11টা এমসিকিউ। কারণ তখন আমাদের 6টা সৃজনশীল প্রশ্ন লিখতে হতো আর 40টা আমাদের এমসিকিউ ছিল। তার মধ্যে আমার 11টা এমসিকিউ ভুল গিয়েছিল, অর্থাৎ আমি পেয়েছিলাম 29 আউট অফ 40। বাট যদিও তখনও আমাদের সময় আসলে স্কোর কার্ড দেওয়া হতো না, মানে আমাদের শুধু এ প্লাস কিনা সেটাই দেওয়া হতো, কিন্তু আমাদের স্কোর কার্ড দেওয়া হতো না। কিন্তু আমার উপর একটা বিশাল প্রেশার ছিল যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা এত ভালো দিতে হবে যাতে করে আমি আমার বাংলা ফার্স্ট পেপারে যে কম নম্বর পাচ্ছি সেটার ঘাটতিটা পুষিয়ে আরো বাড়তি নম্বর পাবো, এবং ওভারঅলে আমি এ প্লাস পাবো। সেটা তো পেয়েছিলাম, আমি গোল্ডেন এ প্লাসও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং ঢাকা বোর্ডে বৃত্তিও পেয়েছিলাম। তাই বুঝতেই পারছো বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা এত ভালো দিয়েছিলাম সবকিছু মিলিয়ে সবার দোয়ায়, যে বাংলা ফার্স্ট পেপারের যে কমতিটা ছিল সেটাকেও কিন্তু আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম। এই জন্য আমার কাছে মনে হয় আই এম দ্য বেস্ট গাই ইউ ক্যান রিলাই অন ফর বাংলা সেকেন্ড পেপার। আমি তোমাদেরকে শেখাবো বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে কম এফোর্ট দিয়ে ন্যূনতম সময় কিভাবে সর্বোচ্চ নম্বর নিয়ে আসা যায়, অর্থাৎ মিনিমাম ইনপুট এবং ম্যাক্সিমাম আউটপুটের একটা চেষ্টা আমরা করব। সো আমি একটা জিনিস বলে তোমাদের আজকে ক্লাসের স্লাইডে যাব, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে একটু ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে হয়। ফর এক্সাম্পল, বাক্য কত প্রকার ও কি কি, সার্থক বাক্যের গুণাগুণ লেখো, উদাহরণ লেখো। এই ধরনের প্রশ্ন লিখতে গেলে আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগে, 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হয়। কিন্তু পাঁচের মধ্যে আবার পরীক্ষকরা আমাদেরকে 5-এ 5 দেন না, যে কোনো কারণেই হোক। আমাদের দেখা যায় যে 4 অথবা 4.5 নম্বর দেন, অর্থাৎ 1 অথবা আধা নম্বর ওখানে কেটেও রাখেন। সময়ও বেশি লাগলো, লিখতেও বেশি পৃষ্ঠা লাগলো, এফোর্টও বেশি দিতে হলো, মানে আমার এনার্জিও বেশি খরচ হলো, কিন্তু আমি নম্বর পেলাম কম। অন দ্য আদার হ্যান্ড আরো কিছু ধরনের প্রশ্ন থাকে যেখানে তোমাকে সরাসরি বলবে যে পাঁচটা নিচের পাঁচটা শব্দের শুদ্ধ বানান লিখো। তোমাকে 8টা শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো 5টা, অর্থাৎ তুমি ওখান থেকেও 3টা শব্দ, তুমি যদি না পারো 3টা বাদ দিয়ে দিতে পারবা। যে কোনো 5টা শব্দ ইউ নিড টু পিক, এবং সেই 5টা শব্দের শুদ্ধ বানানটা যদি তুমি লিখো, ইট উইল নট টেক মোর দ্যান 2 মিনিটস। 2 মিনিটের মধ্যেই 5 নম্বর তোমার নিশ্চিত হয়ে যাবে। আবারও বলি, আমি যে বাংলা দ্বিতীয় পত্রে অনেক ভালো রেজাল্ট করেছিলাম, এটার অনেক বড় একটা কারণ ছিল, বা এটার অনেক বড় একটা নিয়ামক ছিল। প্রথমে যে গ্রামার পার্টটা ছিল, 30 নম্বরের বরাদ্দ ছিল এই গ্রামার পার্টে, এই 30 নম্বরের লেখাটা আমি 11 মিনিটে শেষ করেছিলাম। একদম 11 মিনিট আমি শেষ করেছিলাম। সো এই যে এই ধরনের প্রশ্নগুলো আমি অ্যান্সার করেছিলাম, যে বানান শুদ্ধিকরণ 5টা দিয়ে দিয়েছিলাম, সঠিক উচ্চারণ লিখো 5টা দিয়ে দিয়েছিলাম,
এত দ্রুত এগুলো লিখে ফেলেছিলাম যে আমার পরবর্তীতে রচনা লেখার জন্য বাকি সবার চেয়ে আমি অনেক বেশি সময় পেয়েছি, ভাব সম্প্রসারণ লেখার জন্য আমি বাকি সবার চেয়ে অনেক বেশি সময় পেয়েছি। অর্থাৎ বুঝতেই পারছো যে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি একটু আগাই বাংলা দ্বিতীয় পত্রে, আমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবো। আরেকটা ব্যাপার একটু বলে আজকে ক্লাসে শুরু করব ফাইনালি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। বারবার একটা কথা তোমাদেরকে আমি বলেছি, তারপরও কেন তোমরা এই জিনিসটা মিস করেছো আমি জানি না। অনেকে আজকেও আমি দেখলাম আফসোস করছো যে সাজেশন থেকে কমন আসে নাই। সাজেশন থেকে কিভাবে কমন আসবে? বোর্ড থেকে যারা প্রশ্ন বানান বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন, তাদেরকে বলে দেওয়া থাকে স্পেসিফিক্যালি যে যাতে কোনো প্রশ্নই অন্য কোনো খান থেকে নেওয়া না হয়, গাইড থেকে, কোনো সাজেশন থেকে, কোনো টিচারের নোট থেকে, কোথাও থেকে যাতে প্রশ্ন না নেওয়া হয়, এইভাবে করে একদম সুস্পষ্টভাবে ইনস্ট্রাক্ট করা থাকে প্রশ্নকর্তাদের। বুঝতে পেরেছো? কারণ বাংলা প্রথম পত্র পরীক্ষাটা সৃজনশীল প্রশ্ন, কিন্তু লাকিলি ফরচুনেটলি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা কিন্তু সৃজনশীল প্রশ্ন না, এটা একটা ট্র্যাডিশনাল ফরম্যাটে হওয়া প্রশ্ন। এই কারণে এখানে বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে সাজেশন দেখাবো সবই ঠিক আছে, কিন্তু তোমার যদি মনে হয় যে না ফারহান ভাইয়ের উপর বাংলা প্রথম পত্রের ভরাডুবির পর আর ভরসা করা যায় না, বাংলা দ্বিতীয় পত্রে ইউ ক্যান গো অন ইউর ওন। তুমি জাস্ট বিগত 5 বছরের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের কোশ্চেন যদি তুমি সলভ করে যাও বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, তুমি এমনি কমন পাবা। আর আমার আজকে ক্লাসে যদি করো, তোমাদের ওই যে 8টা থেকে 5টা করে করে তোমার অ্যান্সার করতে হয় না, যে 8টা থেকে 5টা শুদ্ধ বানান, 8টা থেকে যে কোনো 5টা শুদ্ধ উচ্চারণ, 8টা থেকে যে কোনো 5টা সমাস। আজকের এই ক্লাসটা যদি করো ওই 8টার মধ্যে দেখবা যে 6টা 7টা পর্যন্ত কমন পাবা। অর্থাৎ তোমাদের ওভারঅল যতগুলো লাগতো ফুল মার্কস ক্যারি করার জন্য, তার চেয়েও বেশি পাবা। সো সবাই যদি একটু রেডি লিখে ফেলো এখন কমেন্টে, আমি তোমাদের ক্লাসটা এখনই স্টার্ট করে দিই। সবাই যদি একটু কমেন্টে রেডি লিখে ফেলো ফর দ্য ক্লাস, তাহলে আমি এখনই তোমাদের ক্লাসটা শুরু করে দিব। আর যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই, তাদেরকে বলছি যে লাইভটা শেয়ার দিয়ে দাও। লাইভটা শেয়ার করলে আমি এই ক্লাসের পরপরই তোমাদের ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে, সো চলো আর দেরি না করে আমরা ক্লাসের স্লাইডটা শেয়ার করে ফেলি। আজকের ক্লাসের স্লাইডটা কিন্তু তাণ্ডব মুভির থিমে ডিজাইন করা। আই গেস সিনেমাটা তোমরা দেখতে পারো নাই এখনো, কারণ তোমাদের যেহেতু এক্সাম চলে, বাট ইউ উইল এনজয় দ্য ক্লাস। ওকে, দেখা যাচ্ছে। ইয়াস, ফুল স্ক্রিনও করে দিচ্ছি। হ্যাঁ, একদম ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, তাণ্ডব মুভির থিমে, নায়কের থিমে দেখা যাচ্ছে আমাকে। সো আজকের ক্লাসে আমরা দুইটা টপিক কভার করব। বাংলা উচ্চারণের নিয়ম, যেখান থেকে তুমি 5 নম্বর অ্যান্সার করবা এইচএসসি পরীক্ষায়, এবং বাংলা বানানের নিয়ম, যেখান থেকে তুমি আরো 5 নম্বর অ্যান্সার করবা। অর্থাৎ আজকের এই একটা ক্লাস থেকেই আমরা টোটাল 10 নম্বর কমন আনবো। পাশাপাশি অন্যান্য যে সকল ব্যাকরণের টপিক আছে, সমাস, উপসর্গ, বাক্য, সবগুলো টপিকের উপরে কিন্তু তোমাদের HSC 25 স্টার স্টুডেন্টস 10 MS যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ এই গ্রুপটা, এই গ্রুপে তুমি সবগুলো ক্লাসের উপরে লাইভ পাবা। যেমন কালকে দুপুর 3টায় সমাসের উপর একটা ক্লাস হবে, যিনি এই ক্লাসটা নিচ্ছেন তিনি তোমাদেরকে আগে থেকে এই ব্যাপারটা জানিয়ে দিবেন। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দেই আমাদের বাংলার তাণ্ডব। আমরা প্রথমেই উচ্চারণ দিয়ে শুরু করব। যেমনটা আমি বলছিলাম উচ্চারণের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আছে যে অধ্বনির বিবৃত উচ্চারণ কাকে বলে, অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম লেখো। এই প্রশ্নগুলা কেউ যদি আগে থেকে পড়ে থাকো, ফর সেফটি, ফর ব্যাকআপ, ফর রিস্ক মিটিগেশন, তুমি আরেকবার পরীক্ষার আগে রিডিং পড়ে যেতে পারো। কিন্তু আমি সাজেস্ট করি না এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার, কারণ এই ধরনের প্রশ্ন লিখতে সময় বেশি লাগে। এই ধরনের প্রশ্নতে নম্বরও 1 নম্বর বা আধা নম্বর কমিয়ে দেওয়া হয়। সো আমি এই প্রশ্নগুলো এই ক্লাসের স্লাইডে রাখবো, বাট আমি মূলত ফোকাস করব অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো সেগুলোতে, যেগুলো তুমি কম সময়ে সর্বোচ্চ নম্বর নিয়ে আসতে পারবা। বাট একটা নিনজা টেকনিক শেখানোর লোভ আমি সামলাতে পারছি না, একটা নিনজা টেকনিক শেখানোর লোভ আমি সামলাতে পারছি না। যারা যারা আমাদের কাছে একাডেমিক কোর্সে ছিল তারা তো জানোই, আর যারা যারা অ্যাডমিশন কোর্সে নতুন করে আসবা তারাও আমার অনেকগুলো নিনজা টেকনিক জানবা। সো আজকে আমি একটা জিনিস তোমাদেরকে একটু শিখাই। তো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে ভাইয়া আহ বিবৃত কোনটা আর হচ্ছে ভাইয়া সংবৃত কোনটা, সংবৃত কোনটা আর বিবৃত কোনটা, এটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই না? আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলি, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলি। মনে করো, মনে করো অধ্বনির দুই ধরনের উচ্চারণ হতে পারে। অধ্বনির দুই ধরনের উচ্চারণ হতে পারে, একটা হচ্ছে অধ্বনির সাধারণ উচ্চারণ, আর একটা হচ্ছে অধ্বনির অসাধারণ উচ্চারণ। ঠিক আছে, একটা হচ্ছে নর্মাল উচ্চারণ আর একটা হচ্ছে অ্যাব নর্মাল উচ্চারণ, যদিও বাংলা ব্যাকরণে এটাকে অ্যাব নর্মাল বলে না, তারপরও
আমরা বললাম আর কি অ্যাবনর্মাল। এখন এই যে অধ্বনির সংবৃত হোক অসংবৃত হোক, এই উচ্চারণ কোনটাকে কি বলে? অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ এর মতো। অ এর উচ্চারণ তো অ এর মতো হবে, এটাই স্বাভাবিক কথা, তাই না? অ এর উচ্চারণ যদি অ এর মতো হয়, এটাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, বা এটাকে আমরা বলি হচ্ছে বিবৃত উচ্চারণ। আর অধ্বনির উচ্চারণ যদি ও এর মতো হয়, যেটা আসলে স্বাভাবিকতভাবে হওয়ার কথা না। অধ্বনির উচ্চারণ কি স্বাভাবিকভাবে অ এর মতো হওয়ার কথা? অধ্বনির উচ্চারণ তো স্বাভাবিকভাবে অ এর মতো হওয়ার কথা না, তাই না? আচ্ছা। হাই হাই, আমার স্লাইডটা আটকায় গেল কেন? আমি একটু দেখি তো স্লাইডটা ফিক্স করা যায় কিনা। আমাকে একটু সময় দাও। স্টুডেন্টদের প্রেশার মনে হয় আমার ল্যাপটপ নিতে পারছে না, এই জন্য হ্যাং হয়ে গেছে মনে হয়। আচ্ছা, দেখি কি করা যায়। আমাকে একটা মোমেন্ট সময় একটু দাও, আমি একটু দেখি। ইয়াস। ওকে, মনে হয় ঠিক করে ফেলতে পেরেছি। সো আমরা যেটা বলছিলাম যে অধ্বনির বিবৃত উচ্চারণ আর অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটা, আমরা একটা জিনিস মনে রাখবো, নিনজা টেকনিক, ঠিক আছে? লিখে দেখাবো ভাবছিলাম, বাট স্ক্রিনে একটু টেকনিক্যাল ঝামেলা হচ্ছে, জন্য দেখাতে পারছি না। আমি যদি একটু মুখে বলে দেই, অধ্বনির সংবৃত উচ্চারণটা হচ্ছে অধ্বনির স্পেশাল উচ্চারণ। সংবৃত উচ্চারণ স্পেশাল উচ্চারণ। স্পেশাল উচ্চারণ কোনটা? অধ্বনির নর্মাল উচ্চারণ হচ্ছে অ এর মতো। অধ্বনির উচ্চারণটা যদি ওর মতো হয়, অ এর উচ্চারণটা যদি ও এর মতো হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পেশাল উচ্চারণ। এখন একটা জিনিস দেখো, স্পেশাল এটাতেও স আছে, আবার সংবৃত এটাতেও স আছে। দেখো তো মিলাতে পারো কিনা। তার মানে এখন আর আমরা জীবনেও কখনো ভুলবো না যে অধ্বনির সংবৃত উচ্চারণটা হচ্ছে স্পেশাল উচ্চারণ, কারণ সতে সংবৃততে স আছে এবং স্পেশালেও স আছে। ক্লিয়ার আমরা এই ব্যাপারটা? আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো তো দেখি। কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলো তো এই নিনজা টেকনিকটা যদি তোমরা বুঝে থাকো। কমেন্টে সবাই একটু লিখো ক্লিয়ার। ওকে, আমি দেখি তোমাদের কমেন্ট। হ্যাঁ, কমেন্টে আমি হ্যাঁ সাজেশন শেয়ার করবো, তো আমি একটু পরে সাজেশনে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, মুক্তি পেয়েছি আমাদের অ্যানোটেশন থেকে। ওকে। সো অনেক স্টুডেন্ট আবার একটু কেটেও পড়েছে, সো তোমরা বাকিরা একটু শেয়ার করে ফেলো যাতে আরো অনেক বন্ধুরা জয়েন করে ফেলে। তো আমরা নিশ্চয়ই খুব সহজে শিখে ফেললাম অধ্বনির দুই ধরনের উচ্চারণ হয়, একটাকে বলে বিবৃত উচ্চারণ, একটাকে বলে হচ্ছে সংবৃত উচ্চারণ। খুব সহজ একটা নিনজা টেকনিক দিয়ে শিখে ফেললাম। অ এর উচ্চারণটা যদি একটু স্পেশাল হয়, অর্থাৎ অ এর উচ্চারণটা যদি ওর মতো হয়, মুখটা তখন একটু এইভাবে গোল হয়, অ এর উচ্চারণ যদি ও এর মতো হয়, তখন সেটা একটা স্পেশাল উচ্চারণ, এবং স্পেশালেও স আছে, সংবৃততেও স আছে। এইভাবে করে আমরা মনে রাখবো। অ এর উচ্চারণ যদি স্পেশাল হয় বা ও এর মতো হয়, তখন সেটাকে আমরা সংবৃত উচ্চারণ বলবো। ক্লিয়ার আমরা? ওকে, ভেরি গুড। তারপর যদি সামনে আগাই, সো এইখানে তোমাদের আরো কিছু এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন আছে যেগুলো বিগত বছরগুলোতে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলো তোমরা রিডিং পড়তে পারো নিজেদের সেফটির জন্য। যদি এমন প্রশ্ন দিয়ে দেয়, দেওয়ার কথা না, কঠিন করার কথা না, কিন্তু তারপরে যদি এরকম কিছু উচ্চারণ দিয়ে দেয় যেগুলো তুমি জানো না, পারো না, ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন কিন্তু তোমাকে এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা সেফ অপশন হতে পারে আর কি। আচ্ছা, এইবার চলো আমরা যে এখান থেকে আসবে
যেগুলো মূলত আমরা অ্যান্সার করতে চাই সেখানে চলে যাই, সেই জায়গাগুলোতে আমরা চলে যাই। স্লাইডটা, যারা যারা লাইভটা শেয়ার দিচ্ছ তাদেরকে লাইভের পরে আমি তোমাদেরকে এই ক্লাসের স্লাইডটা শেয়ার করে দিব, কোনো সমস্যাই হবে না। সো চলো আমরা এইবার, অনেকগুলো দেখেছো এই ধরনের প্রশ্ন আছে যেগুলো প্রতি বছর বিভিন্ন বোর্ডে আসে, বাট এগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো, এগুলো আমরা স্কিপ করার ট্রাই করবো, কারণ এগুলো আমরা যেহেতু অনেকে আগে পড়ি নাই, শেষ মোমেন্টে নতুন করে পড়লে আসলে রেজাল্ট খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। বাট দেখো এই প্রশ্নগুলো থেকে প্রতি বছরই বোর্ডে প্রশ্ন আসে, তবে এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার উপায় কি সেগুলো আমি তোমাদেরকে এখন একটু দেখাবো। এখন তোমাদেরকে আমি যেই শব্দগুলো দেখাবো তোমরা দেখবা এই শব্দগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে। অর্থাৎ তোমাকে অকর্মক এই শব্দটা দিল, তোমাকে মনে করো অকর্মক এই শব্দটা দিল, দিয়ে বললো এটার উচ্চারণটা লিখো। তখন আমরা যেই জায়গাটায় কনফিউজ হয়ে যাই যে ভাইয়া কখন হসন্ত বসাতে হবে কখন হসন্ত বসাতে হবে না, এই ব্যাপারটাতে আমরা মূলত কনফিউজ থাকি। চলো আজকে আমি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার আউট করে দিই। হসন্ত ইজ লাইক দ্য স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার কি করে বলো তো? মনে করো তুমি গাড়ি চালাচ্ছ ভীষণ স্পিডে, 120 কিলোমিটার পার আওয়ার স্পিডে তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ সামনে দেখলে একটা স্পিড ব্রেকার, তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ব্রেকে পাড়া দিয়ে তোমাকে একটা হার্ড ব্রেক করতে হবে যদি তুমি স্পিডে হুট করে গাড়িটা থামাতে চাও। সো এই হসন্তটা হচ্ছে ইজ লাইক দ্য স্পিড ব্রেকার। তার মানে মনে করো আমার নাম, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো আমার নাম হচ্ছে ফারহান। দেখো আমি দুইটা জায়গায় থামছি, দুইটা জায়গায় আমার স্পিড ব্রেকারের ওই হার্ট ব্রেকের মতো দুইটা জায়গায় আমার হার্শ দুইটা স্টপ আছে, একটা রয়ের নিচে একটা নয়ের নিচে। দেখো উচ্চারণটা ফার হান, বুঝছো? ফার, এই যে একবার থামলাম ফার, আমি কিন্তু ফারো বলছি না, আমি কিন্তু ফারোহানো বলছি না। আমার নাম কি ফারোহানো? আমার নাম তো ফারোহানো না, আমার নাম হচ্ছে ফার হান। বুঝতে পেরেছো? অকর্মকটা এবার দেখো তো, অ কর মুখ, বুঝতে পেরেছো? অকর্মক। বা অক্ষিটা যদি আমরা দেখি, ওক খি। এখন এইখানে একটা জিনিস দেখো, এই বানানটা অ দিয়ে লেখা, এই বানানটা অ দিয়ে লেখা, অ ক্ষীয় রস্য ইকার ক্ষীয়, কিন্তু উচ্চারণটা কি হয়? উচ্চারণটা কিন্তু অক্ষি না, উচ্চারণ কি অক্ষি? উচ্চারণ হচ্ছে অক্ষি। উচ্চারণ কি? ওক খি। বুঝতে পেরেছো? কয়ের নিচে কেন হসন্ত হলো? কারণ কয়ের এখানে এসে আমরা থেমেছি, ওক খি। এই যে থামলাম, এই যে একটা হার্ট ব্রেক দিলাম, এই জন্য এখানে হসন্ত হয়েছে। বুঝতে পেরেছো? অকথ্য যদি দেখি, অকথ্য, অকথ্য, অকথ্য। বুঝতে পেরেছো? সো যাদের যাদের কাছে হসন্তের ব্যাপারটা ক্লিয়ার, শুধুমাত্র যদি তুমি হসন্ত ক্লিয়ার করতে পারো তাহলে তুমি 5-এর মধ্যে কমপক্ষে 2 নম্বর তুমি পারবা। হসন্ত ক্লিয়ার হলে একটু বলো ভাইয়া ক্লিয়ার। হসন্ত যাদের কাছে ক্লিয়ার তারা একটু বলো যে ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, সবই বলে দিব, সবই বলে দিব। ক্লিয়ার হয়েছে হসন্ত? ওকে, ক্লিয়ার সবার কাছ থেকে। আমাদের একজন রেগুলার স্টুডেন্ট আছে সানন্দা সরকার শ্রেয়সী, ও বলছে ক্লিয়ার। ভেরি গুড শ্রেয়সী। আজকে তোমাকে আমি ভিডিওতে দেখেছি, তুমি আমার নামে ভালো কথা বলেছিলা, যদি আমি আজকে যেতে পারি নাই কারণ লাইভ ক্লাসে প্রিপারেশন নিচ্ছিলাম আমি। তোমাদের বিকন ভাইয়া আর ফারসিন ভাইয়া হচ্ছে এক্সাম সেন্টার ভিজিটে গিয়েছিল, বাট আমি অফিসে বসে ক্লাসে প্রিপারেশন নিচ্ছিলাম এবং তোমাদের কোশ্চেন সলভের কাজগুলো আমি করছিলাম মূলত এই জন্য। ওকে, ভেরি গুড। তাহলে তোমাদেরকে ক্লাসের স্লাইডটা দিয়ে দিলে তোমরা এই বাকিগুলো পড়ে ফেলবা, এগুলো তো তোমাদের আলাদা করে বোঝানোর কিছু নাই। সো এইগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারবার করে পড়তে হবে, মিস দেওয়া যাবে না। ঠিক আছে? তারপর দেখো অগ্নি। দেখো আমরা কিন্তু উচ্চারণটা অগ্নি করি না। এই যে দেখেছো, এই যে অ এর উচ্চারণটা ও এর মতো হচ্ছে না, এটাকেই বলে হচ্ছে অ এর বিবৃতি উচ্চারণ। এটাকেই বলে হচ্ছে অ এর কি বিবৃতি উচ্চারণ। হাই হাই সর্বনাশ! এটাকেই বলে হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ। কেন সংবৃত? কারণ অ এর উচ্চারণ সাধারণত হওয়ার কথা ছিল, নর্মালি এটার উচ্চারণ হওয়ার কথা ছিল হচ্ছে অ এর মতো, অগ্নি হওয়ার কথা ছিল, কিন্তু এটার উচ্চারণ অগ্নি হচ্ছে। অর্থাৎ অ এর উচ্চারণটা একটু স্পেশাল হয়ে অ এর উচ্চারণটা ও হচ্ছে, অগ্নি হচ্ছে। তার মানে এটা অ এর কি ধরনের উচ্চারণ? এটা হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ, অগ্নি। দেখো এখানে গয়ের নিচে থামছি না, এই জন্য এখানে গয়ের নিচে হসন্ত দিচ্ছি। বুঝতে পেরেছো? একই রকম ভাবে অগ্নিকাণ্ড, অগ্রিম, এরকম। এখন যদি দেখি এই এক্সাম্পলটা, আজকে এই এক্সাম্পলটা নিয়ে একটা কনফিউশন দেখেছি, চলো এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আ, দেখো তো এখানে কি লেখা আছে, আ বৃত্তি। অনেকেই এটার উচ্চারণ ভুলভাবে আমরা করি হচ্ছে আবৃত্তি বলি। কি উচ্চারণ করি আমরা? ভুলে, ভুলে উচ্চারণ করছে আব বৃত্তি। এটা তো আবৃত্তি না। দেখো তো তোমার লেখাটা দেখো, আ,
বৃত্তি বৃত্তি আছে না, ওই যে স্কলারশিপ, ক্লাস 5-এর স্কলারশিপ, 8-এর স্কলারশিপ, ওইরকম বৃত্তি। তো জিনিসটা খুবই সিম্পল, তুমি আও বাদ দাও, তুমি ফার্স্টে দেখো বৃত্তি, আর এর আগে একটা তাহলে উচ্চারণটা কি হবে? আ বৃত্তি, বৃত্তি। এটাকে আমরা ভুলে কি উচ্চারণ করি? সবাই ভুল করি এটা, আমিও ভুল বলতাম, লজ্জা পাওয়ার কিছু নেই। এটাকে আমরা বলতাম হচ্ছে আব বৃত্তি। এটা তো আব বৃত্তি না, এটা হচ্ছে বৃত্তি। আবৃত্তি আর হচ্ছে বৃত্তি, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন যদি দেখি উচ্চারণটা কি হবে, দেখো আটা উচ্চারণ হচ্ছে আয়ের মতো, এখানে কোনো সমস্যা নেই। ব্রিটা ব্রি এর মতো, তারপর হচ্ছে বৃত্ত, দেখো থেমেছি কিন্তু, বৃত্ত, এরপরে বৃত্ত, তি, আহরণ, দেখেছো? আহ রন, এখানে থেমেছি, আহ রন, এইখানে হসন্ত হয়েছে। আমরা যদি হসন্তের ব্যাপারটা ক্লিয়ার হই, তাহলে কিন্তু 5-এর মধ্যে 2 নম্বর আমাদের শিওর হয়ে যাবে। হসন্ত কি ক্লিয়ার? হসন্ত ক্লিয়ার আমাদের? ওকে, ভেরি গুড। সো আমি দেখতে পাচ্ছি প্রায় 200 জন লাইভ ক্লাসে শেয়ার করে ফেলেছো। আমি ভেবেছিলাম ক্লাসের পর পরই ডিনার খেতে যাব, কিন্তু এখন দেখছি এত মানুষজন শেয়ার করেছে। সো সবাইকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে তারপরে ডিনার করতে যেতে হবে, নাহলে তোমরা আমার ইনবক্স উড়িয়ে দিবে আমি জানি, ইনবক্সে তাণ্ডব চালিয়ে দিবে আমি জানি। সো অসুবিধা নেই, তোমরা যারা যারা এই ক্লাসের এই স্লাইডটা পেতে চাও তারা লাইভ ক্লাসে শেয়ার দাও, তাহলে তোমাদেরকে ক্লাসের পরে দ্রুততম সময়ের মধ্যে আমি স্লাইডটা ইনবক্স করে দিব। ওকে, তারপর যদি সামনে আগাই, এরকম আরো শব্দ আছে, বুঝতে পেরেছো? আগ্রহ, উদ্যোক্তা, আহ্নিক, দেখেছো? এটা কিন্তু আহ্নিক না, আমরা এটাকে ভুল উচ্চারণ করি, আমরা বলি হচ্ছে আহ্নিক, এটার উচ্চারণ হচ্ছে আনহিক, আনহিক। যেমন একটা উচ্চারণ আছে আহ্বান, আহ্বান একটা উচ্চারণ আছে, উচ্চারণটা হচ্ছে আহ্বান। আচ্ছা, দেখি তো এবার একটু কমেন্টে যাব আমি। কমেন্টে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে মাসি পিসি গল্পের, মাসি পিসি গল্পের মাসি পিসি যাকে দেখে রাখে তার নামটা, তার নামের উচ্চারণ কে পারবে দেখি? তার নামের উচ্চারণ কে পারবে দেখি তো? কমেন্টে লিখো, কমেন্টে লিখো তো, কমেন্টে লিখে ফেলো, লেটস সি কে কে পারবে। তোমাদের টাস্ক কি? তোমাদের টাস্ক হচ্ছে, তোমাদের টাস্ক হচ্ছে মাসি পিসি গল্পের যে ক্যারেক্টারটা আছে, যাকে মাসি পিসি দেখে রাখে, সেই ক্যারেক্টারটার একটা নাম আছে, সেইটার উচ্চারণটা একটু লিখো দেখি। এইটা কিন্তু বাই দ্য ওয়ে, এইটা কিন্তু এইচএসসি তে আসা প্রশ্ন না, এখন তোমাদেরকে যেটা আমি লিখতে বলছি, এইটা অ্যাডমিশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের প্রশ্ন। বাট দেন অ্যাগেন এটা তো উচ্চারণ, এইচএসসি তে দিতেও পারে। আচ্ছা, আমি তোমাদের লিখে দেই, আমি তোমাদের কমেন্টে লিখে দেই, ঠিক আছে? হাই হাই হসন্ত দেয় কিভাবে? হাই হাই অভ্রতে হসন্ত দেয় কিভাবে? আচ্ছা, এটার উচ্চারণ আমি বলে দিই, অভ্রতে লিখতে পারছি না হসন্ত। এটার হচ্ছে হচ্ছে আল হাদি। আমরা এটাকে বলি না আল্লাদি? আল্লাদি বলি, আহ্লাদি বলি, এটার উচ্চারণ হচ্ছে আল হাদি। সরেয়া, ল, ল নিচে একটা হসন্ত, হ আকার, দর্শিকার, আল হাদি। এটা একটু ব্যতিক্রম, এই কারণেই এটা অ্যাডমিশন টেস্টে আসে। সো আগেও বলেছি, এখনো বলছি, অ্যাডমিশন টেস্টে সবসময় ব্যতিক্রমী প্রশ্নগুলোই বেশি আসে। সো অ্যাডমিশনের প্রিপারেশনটা প্রপারলি নিতে হয়, আলাদা করে নিতে হয়, বুঝছো? ওকে, তারপর যদি সামনের দিকে আগাই, এগুলা তোমাদেরকে ক্লাসে স্লাইড দিয়ে দিলে তোমরা সব রিডিং পড়ো, বুঝতে পেরেছো? এখানে সবগুলো তো আর তোমাদেরকে আমি রিডিং পড়ায় লাভ নাই, তোমাদেরকে আমি যেগুলো পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতে পারে সেগুলো সব এখানে কম্পাইল করা আছে, এগুলো দেখে দেখে তোমরা পড়ে ফেলবা। আর যদি আমি দেখি কোনো ব্যতিক্রম বা বুঝিয়ে দিতে হবে এরকম যদি কিছু দেখি, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। অলরাইট? আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট কিছু থাকলে সেটাও আমি বলে দিচ্ছি, বেশি যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটাও আমি বলে দিচ্ছি। উদ্বাহু, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখে রাখবো, উদ্বাহুটা দেখে রাখবো, ঠিক আছে? ঔপন্যাসিক ইম্পর্টেন্ট, ঔপন্যাসিক, ঔপন্যাসিকটা আমরা দেখবো, ঔপন্যাসিকটা আমরা দেখবো। তারপরে ওকে, ভবিষ্যৎটা আমরা দেখবো, ভবিষ্যৎ। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে একটু বলি,
অনেক সময় আমরা আসলে শিওর থাকি না যে ভাইয়া উচ্চারণটা বুঝবো কিভাবে। আপনি তো শুধু একটা জিনিস শিখালেন যে কখন হসন্ত হবে, এইটা আমরা শিখলাম, এটা আমরা সবাই পারি এখন, আর কখনো ভুল করবো না হসন্ত। কিন্তু এইটা যে ভক্ষণ হবে, এটা কিভাবে পারবো? এইটা না আসলে সত্যি কথা বলতে ভাইয়া আপুরা, এটা আমাদের নিজেদের, আমরা কতটুকু বাংলা ভালো পারি, বাংলা উচ্চারণ কতটুকু ভালো পারি। যেমন আমি ছোটবেলায় বাংলা উচ্চারণ শিখতাম আসলে বাংলাদেশ বেতার এবং বিটিভি থেকে। তো আমি জানি যে আসলে বাংলা ভাষার প্রমিত উচ্চারণগুলো এরকম হয়। তো আমি যখন একটা শব্দ দেখি, হ্যাঁ, যখন আমি একটা শব্দ দেখি, আমি এমনিতেই ওটার উচ্চারণ মনে মনে করি। বুঝতে পেরেছো? যেমন মনে করো তুমি আমাকে এটা লিখতে দিলা ভগ্ন, আমাকে এটা লিখতে দিলে, এটা যদি তুমি বলো যে ভাইয়া আপনি দেখি দেখি আপনি পারেন কিনা ভগ্ন বানানটার উচ্চারণ লিখেন তো, ভগ্ন শব্দটার উচ্চারণ লিখেন তো, আমি তখন মনে মনে এটার উচ্চারণটা নিজে মনে মনে করব। ভগ্ন, কি উচ্চারণ? ভগ্ন। তার মানে গয়ের নিচে তো থামছি, তাই না? ভগ্ন। তাহলে এরপরে গয়ের নিচে নিচে নিশ্চয়ই হসন্ত হবে, কারণ এখানে থামছি ভগ। এরপর নকার নো, এই তো হয়ে গেল ভগ্ন। দেখেছো? তার মানে এই উচ্চারণগুলো যে মুখস্থ পারতে হবে এরকম কিছু নাই। তুমি যখন একটা শব্দ দেখবা, সেই শব্দটা নিজে নিজে উচ্চারণ করবা, এবং উচ্চারণ করার পরে তুমি নিজেই লিখতে পারবা। এই শব্দগুলো যে তোমার ঠাড়া মুখস্থ করে লিখতে হবে এমন না, তুমি নিজেই লিখতে পারবা। আর যদি শুধু হসন্তটা ঠিক রাখতে পারো, তাহলে তোমাকে নম্বর দিয়ে দিবে। বুঝতে পেরেছো? মানে মনে করো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে তুমি ভক্ষণ, হ্যাঁ, এই ক্ষয়ের পরে যদি তুমি ওকারটা নাও দাও, ওর্স্ট কেস সিনারিওতে যদি তুমি ভক্ষণ এভাবে যদি লিখো, এই ওকারটা যদি তুমি নাও দাও, তারপর তোমার নম্বর কাটবে না, তোমাকে বোর্ডে এতটুকু কনসিডার করবে। কিন্তু তুমি যদি কয়ের নিচে হসন্তটা না দাও, তাহলে কিন্তু তোমাকে নম্বরটা দিবে না। তার মানে কিছু আছে খুব সিলি মিস্টেক, মাইনর মিস্টেক, ওই মাইনর মিস্টেক গুলো বোর্ড পরীক্ষায় যদি একটু ছাড় দিয়ে খাতা দেখা হয়, তাহলে ওগুলো ছাড় দিয়ে দিবে, সমস্যা নেই। কিন্তু কিছু আছে মেজর মিস্টেক, যেমন কয়ের নিচে হসন্তটা না দেওয়া, দিস উইল বি আ মেজর মিস্টেক, এটা যদি করো তাহলে নম্বর কাটবে। বুঝতে পেরেছো? তার মানে এতগুলো বানান দেখে, এতগুলো উচ্চারণ দেখে খুব বেশি ভড়কে যাওয়ার, ভয় পাওয়ার, টেনশনে পড়ে যাওয়ার কোনো কারণ নাই। একদম হুবহু এই বানানটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি বানানটা, উচ্চারণটা একদম কাছাকাছি যাও, একটু হালকা যদি মাইনর মিস্টেক থাকে, ছোটখাটো যদি ভুল হয়, সেটা ছাড় দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। খুব বেশি প্যারা খাওয়ার কিছু নেই। ক্লিয়ার? ওকে। তারপর যদি সামনে আগাই, এরকম আরো যে শব্দগুলো রয়েছে, সবগুলো শব্দে আমরা একবার করে পড়ে ফেলবো। আর যদি তোমার কাছে মনে হয় যে না, ফারহান মেয়ের উপর ভরসা করে লাভ নাই, বাংলা প্রথম পত্রে একবার ধরা খেয়েছি, তাহলে আমার উপর ভরসা করার দরকার নাই। জাস্ট সিম্পলি যে কোনো একটা টেস্ট পেপার হোক, গাইড হোক, বা অনলাইন রিসোর্স হোক, তুমি বিগত 5 বছরের সবগুলো বোর্ডের সবগুলো আশা উচ্চারণ যদি শিখে ফেলো, তাহলেই তুমি কমন পেয়ে যাবা। দিস ইজ নট আ রকেট সায়েন্স। মানে আমি আজকে যে সাজেশনটা দিচ্ছি, এমন না যে সাজেশনটা আমি নিজ থেকে বানিয়ে দিচ্ছি, এরকম কিছুই না। এটা বিগত বছরগুলোতে যে আসা প্রশ্ন, সেগুলো জাস্ট অ্যানালাইজ করে দেওয়া হয়েছে। ওকে, এতটুকুই উচ্চারণ। সো আমাকে এইবার তোমরা বলো, আমরা এরপরে চলে যাব হচ্ছে বাংলা, এরপরে চলে যাব বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী 5 নম্বর অ্যাটেন্ড করার জন্য যা করতে হবে সেটা আমরা শিখবো। তার আগে আমাকে বলো যে বাংলা উচ্চারণ নিয়ে আমরা কনফিডেন্ট কিনা। এখন যদি তোমরা কনফিডেন্ট হয়ে থাকো, একটু কমেন্টে লিখো কনফিডেন্ট। তবে শুধুমাত্র আমার এই আধা ঘন্টার আলাপ শুনলেই যে তুমি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় উচ্চারণে 5-এ 5 পেয়ে যাবা, ব্যাপারটা এরকম না। এই ক্লাসের স্লাইডটা তোমাকে সংগ্রহ করতে হবে, এবং স্লাইডটা সংগ্রহ করার পরে তোমাকে এই যে উচ্চারণগুলো আমি লিখে দিয়েছি, এগুলো পড়ে মুখস্থ করে ফেলতে হবে। ওকে? তবে চোখ বন্ধ করে মুখস্থ হবে না, বুঝে বুঝে পড়বা তাহলেই হবে। বুঝে বুঝে পড়বা তাহলেই হবে। আচ্ছা, আর স্লাইডটা পাবা কিভাবে অনেকে জিজ্ঞেস করছে এখনো। এই লাইভ ক্লাসটা যারা শেয়ার দিবা, তাদেরকে আমি ইনবক্সে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। শিক্ষক, ভেরি গুড। রিফাত বলছে শিক্ষক, কনফিডেন্ট। ওকে। মুশফিকা জামান বলছে স্লাইড দেন, অবশ্যই যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের টপিকটাতে চলে যাই। আমরা পরের টপিকটাতে চলে যাই। আমাদের পরের টপিক কি? আমাদের পরের টপিক হচ্ছে বাংলা বানান। আমাদের পরের টপিক হচ্ছে বাংলা বানান। ওকে, চলো, লেটস গেট স্টার্টেড। বাংলা বানানের ক্ষেত্রে একদম তোমাদের বোর্ড ধরে ধরে দেওয়া আছে কোন কোনগুলা শব্দগুলো তোমাদের পড়ে মনে রাখা লাগবে। দেখো, অপরাহ্ন অনেকবার বোর্ডে এসেছে। একটা জিনিস দেখো, বোর্ডে এটা কিন্তু বারবার এসেছে, তার মানে কি? তার মানে বোর্ডে এই প্রশ্নগুলো রিপিট হয়। তুমি যেটা করবা, তোমাকে এই শব্দগুলা তোমাকে বলবে যে নিচ থেকে প্রদত্ত যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখো। তোমাকে প্রশ্নটা দিবে এরকম, প্রদত্ত যে কোনো 5টি
শব্দের শুদ্ধ বানান লিখো। কি করবা জানো? তুমি ফার্স্টে একটা বক্স করবা, একটা এরকম বক্স করবা। বক্সের মধ্যে একটা দাগ দিবা, এক পাশে লিখবা অশুদ্ধ বানান, এক পাশে লিখবা শুদ্ধ বানান, অর্থাৎ তোমার টেবিলের এইটুকু পার্ট তুমি খাতার মধ্যে এঁকে ফেলবা। আমি কি করেছিলাম জানো? একটা নিনজা টেকনিক ছোটবেলায় খাটিয়েছিলাম। সেটা হচ্ছে, পরীক্ষার হলে যখন খাতা দিয়েছে তখন প্রশ্ন দেয় নাই, খাতা দিয়েছে হচ্ছে ওএমআর শিট ফিল আউট করার জন্য, মার্জিন টানার জন্য। তখন আমি পেন্সিল দিয়ে এই বাক্সগুলো আগে এঁকে রেখেছিলাম। এখন এই যে বাক্সগুলো এঁকে রেখেছিলাম, তবে বাক্সের উপরে এই যে অশুদ্ধ বানান শুদ্ধ বানান কলাম টাইটেল যেগুলো, এগুলো লিখি নাই। কারণ যদি 2 নম্বর সিরিয়ালে বানান না দিয়ে যদি মনে করো সমাস দিত, তাহলে আমি লিখতাম এইখানে লিখতাম হচ্ছে প্রদত্ত শব্দ, এখানে লিখতাম হচ্ছে ব্যাস বাক্য, আরেকটা কলাম বানিয়ে এইখানে আমি লিখতাম হচ্ছে সমাসের নাম, হয়ে যেত। সো আমি যে শুরুতে একটা কথা বলেছিলাম, 11 মিনিটে আমি বাংলা ব্যাকরণের ব্যাকরণ টপিকটা পুরোটুকু লিখে ফেলেছিলাম, 30 মার্ক ক্যান্সেল করে ফেলেছিলাম এই নিনজা টেকনিকটা খাটিয়ে। সেটা হচ্ছে, টেবিলগুলো আমি আগেই পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম। বুঝতে পেরেছো? ওকে। অস্পষ্ট অধ্যয়ন, প্রত্যেকটা বানানই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বানানই এক একবার বোর্ড পরীক্ষা এসেছে। অহরাত্র এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এই যে দেখো আকাঙ্ক্ষা, এটা এত 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 বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছরই প্রায় কোনো না কোনো বোর্ডে আসে আকাঙ্ক্ষা, এটা আমাদেরকে আলাদা করে পাঠতে হবে, আকাঙ্ক্ষা আমাদের আলাদা করে পাঠতে হবে। ওকে। তারপর দেখো আইনজীবী, এটা 2018 সালে সকল বোর্ডে একই প্রশ্ন ছিল, তো তখন আইনজীবীটা এসেছিল, তার মানে একদম ঢাকা থেকে শুরু করে বরিশাল সকল বোর্ডে একই প্রশ্ন এসেছিল। আবিষ্কার, এইটা আমরা ভুল করব না, হ্যাঁ। আবিষ্কার এটাও ঢাকা বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ডে এসেছিল। তারপর দেখো এটা খুবই, এই দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, ইতঃপূর্বে আর ইতোমধ্যে। দেখো একটার মধ্যে কিন্তু কোলন আছে, ইতঃপূর্বে। কিভাবে মনে রাখবো? দেখো পূর্বে, পূর্বে মানে কি আগে, তাহলে মনে রাখবা পূর্বের আগে একটা কোলন হবে, পূর্বের আগে একটা কোলন হবে। কিন্তু এখানে তো মধ্যে, মধ্যে আবার কিভাবে কোলন দেয়? মধ্যে তো কোলন দেওয়া যায় না। তো এই কারণে আমরা মনে রাখবো এইভাবে, এই নিনজা টেকনিক খাটিয়ে, যে ইতোমধ্যের মধ্যে কোনো কোলন নাই, কিন্তু ইতঃ পূর্বে এখানে কি আছে? এখানে পূর্বের আগে একটা কোলন বসানোর জায়গা আছে, এবং এখানে আমরা দুঃখের মধ্যে যেরকম কোলন, ইতঃ পূর্বে সেরকম একটা কোলন আমরা বসিয়ে দিব। ওকে, ঠিক আছে। তারপরে দেখো উচ্ছ্বাস, খুবই গুরুত্বপূর্ণ শব্দ উচ্ছ্বাস, এটা আমরা আলাদা করে পড়বো। আচ্ছা, উপরোক্ত, দিস ইজ রং। আজকের ক্লাসেও ফাইনাল এডিশন লাইভ ক্লাসে আমি বলেছিলাম যে উপরোক্ত এটা ভুল। এটার দুইটা শব্দ হতে পারে, যে কোনো একটা লিখলে হবে, দুইটাই লিখতে হবে না। একটা হচ্ছে উপরযুক্ত, আর একটা হচ্ছে উপরিউক্ত। বোথ আর কারেক্ট, কিন্তু তুমি তোমার পরীক্ষার খাতায় যে কোনো একটা লিখবা, উপরযুক্ত লিখবা অথবা উপরি উক্ত লিখবা। ক্লিয়ার কিনা এইটা একটু দেখি, এইটা তোমরা একটু কমেন্টে লিখো তো, দেখি তোমরা আসলে পারো কিনা। যে কোনো একটা লিখলে হবে, উপযুক্ত অথবা উপরিউক্ত। আচ্ছা, একজন একটা সুন্দর প্রশ্ন করেছে, ভাইয়া এরকম বক্স করে কি লিখতেই হবে? দ্য অ্যান্সার ইজ নো। এরকম বক্স করে না লিখলে যে খারাপ হবে এরকম না, কিন্তু এরকম বক্স করে লিখলে পরীক্ষার খাতাটা একজন পরীক্ষক যখন হাতে নিবেন, তখনই ভাবেন, বাহ, কি চমৎকার সাজিয়ে গুছিয়ে লিখেছে এই ছেলেটা বা এই মেয়েটা। তখন এই যে তোমার সম্পর্কে ইমপ্রেশনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এই ভালো হয়ে যাওয়া ইমপ্রেশন বা পারসেপশনের জন্য পরবর্তীতে তোমার রচনা, ভাব সম্প্রসারণ, যেখান থেকে নম্বর কাটার সুযোগ থাকে পরীক্ষকের, সেখানে কিন্তু তোমাকে নম্বর বাকিদের চেয়ে একটু হলেও বেশি দিবেন, কারণ তোমার খাতা খুব সাজানো গুছানো, ওয়েল ডেকোরেটেড, দেখেই মনে হচ্ছে একটা ভালো স্টুডেন্টের খাতা, তাহলে নম্বর বেশি দিবেন। এখন এই খাতাটা ডেকোরেট করতে তোমার তো আলাদা কোনো মেধা খাটানো লাগছে না, আলাদা সময়ও লাগছে না, কারণ তোমাদেরকে বলে দিলাম কিভাবে সময় বাঁচাবা। তাহলে করবা না কেন? করলে তো লাভ আছে, দেখবা রচনায় একই রচনা তুমি সুন্দর করে ব্যাকরণের পার্টগুলো লিখেছো দেখে তুমি পেয়েছো মনে করো 18, তোমার বন্ধু পেয়েছে 16। দুইজনে একইটা লিখেছো, মনে করো একই রকম লিখেছো, তারপর একই সংখ্যক পৃষ্ঠা লিখেছো, কিন্তু খাতার ডেকোরেশনের কারণে তোমার ব্যাপারে যেহেতু পরীক্ষকের ইমপ্রেশনটা ভালো, এটা পজিটিভ ইমেজ তোমার ব্যাপারে শুরুতেই দাঁড় করিয়ে ফেলছো তুমি বুদ্ধি খাটিয়ে। তো দেখা যাবে যে তোমাকে নম্বর সব জায়গায় একটু একটু করে বেশি দিচ্ছে। এই একটু একটু করে নাম্বার যদি বেশি দেওয়া হয়, তুমি দেখবা শেষে তোমার বন্ধু পেয়েছে 85 আর তুমি পেয়েছো 90। বুঝতে পেরেছো? একটু একটু করে নাম্বার বেশি পাওয়াতেই কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। ওকে, ঠিক আছে। তারপর যদি দেখি, আচ্ছা, অরুণা চক্রবর্তী বলছে, ভাই উচ্চারণটা কিভাবে লিখবা? দেখো উচ্চারণ একইভাবে লিখবা। এই কলামে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ, এই কলামে লিখবা প্রদত্ত শব্দ, আর এই কলামে লিখবা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। তারপরে এইখানে তুমি শব্দটা লিখে ফেলবা আর এখানে উচ্চারণটা লিখে ফেলবা, এভাবে লিখলেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা। তারপরে ঐকতান, এটা খুবই ইম্পর্টেন্ট, ঐকতান খুবই ইম্পর্টেন্ট, ঐকমত্য এটা খুবই ইম্পর্টেন্ট, দুইটাই আমরা আলাদা করে মাথায় রাখবো।
ঔজ্জ্বল্য ইম্পর্টেন্ট, কথোপকথন ইম্পর্টেন্ট, এরকম প্রত্যেকটা শব্দ, গীতাঞ্জলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, আজকেও আমি ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে এটা পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি বাক্য শুদ্ধকরণ যখন করতে দেয়, বাক্য যখন শুদ্ধ করতে দেয়, তখন ওই বাক্যের মধ্যে শুধু একটা শব্দের বানান ভুল থাকে, শুধুমাত্র একটা শব্দের বানান ভুল দেওয়া থাকে। যেমন গীতাঞ্জলি, এই বানানটা ভুল দিয়ে বলে কি যে বাক্য শুদ্ধ করো, তখন তো আমরা মাথার চুল ছিঁড়ি, আচ্ছা বাক্যটাতে ভুল কোথায়, ভুল কোথায়, ভুল কোথায়। অথচ দেখা যায় যে বাক্যটাতে শুধুমাত্র একটা শব্দের বানানে ভুল, ওই শব্দের বানানটা ঠিক করলেই বাক্যটা শুদ্ধ হয়ে যায়। ওকে, জ্যেষ্ঠ ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো। তারপর দুস্থ, একবার দুইবার এসেছে। দেখো এইখানে শব্দ, হয় তুমি লিখবা দারিদ্র অথবা তুমি লিখবা দরিদ্রতা। দরিদ্র আরেকটা শব্দ। তো অনেকে লিখে কি দারিদ্রতা, অনেকে কি লিখে দারিদ্রতা, তার মানে দুইটা মিলিয়ে। অন্যরা বানায় জগা খিচুড়ি, আমাদের শিক্ষার্থীরা বানায় গজা খিচুড়ি। তো গজা খিচুড়ি বানাবা না, বুঝতে পেরেছো? কি বানাবা না, গজা খিচুড়ি বানাবা না। তুমি দরিদ্রতা লিখবা অথবা দারিদ্র লিখবা, তুমি দুইটা মিলিয়ে দারিদ্রতা লিখার দরকার নাই, বুঝছো? তারপর দেখো দুরবস্থা। দুরবস্থা, ভেরি গুড, সূরা ইসলাম উপরিউক্ত সঠিকভাবে লিখেছে। তারপর এখন দেখো একই রকম অনেকে লিখে কি দৈন্যতা, এই যে মানে এটাই ভুল লিখে দৈন্যতা লিখে, দৈন্যতা ইজ ইনকারেক্ট, দৈন্যতা বলে কোনো শব্দ এক্সিস্ট করে না, এটা হবে হচ্ছে দৈন্য অথবা দীনতা। হয় তুমি লিখবা দৈন্য অথবা তুমি লিখবা হচ্ছে দীনতা, দৈন্য লিখবা অথবা দীনতা লিখবা। ওকে, তারপর যদি দেখি ন্যূনতম, দেখো দুইটা দন্তন্যর মধ্যে জফলাটা আমরা উচ্চারণ করি ন্যূন্য, এই জন্য আমরা জফলাটা দিয়ে দেই এইখানে, এই যে এই দন্তন্যটার পরে দেই, কিন্তু এইখানে ন্যূনটা হবে দুইটা দন্তন্যর মধ্যে, এবং প্রথম দন্তন্যটার পরে নিচে একটা দীর্ঘকার হবে, দীর্ঘ উকার হবে। আচ্ছা, এগুলো তোমরা পড়লেই পারবা। প্রাণীবিদ্যা প্রতিযোগিতা, আচ্ছা, প্রাণীবিদ্যা প্রতিযোগিতা দেখেছো, খুবই সিম্পল, কিন্তু প্রতিবার পরীক্ষা আসে। পিপিলিকা অনেক ইম্পর্টেন্ট, পিপিলিকার পাখা গজায় মরিবাদ পরে, তো পিপিলিকা খুবই ইম্পর্টেন্ট। পোস্টমাস্টার, সকল বোর্ডে আসা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন, পোস্টমাস্টার ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এটাও দন্তস্ব এটাও দন্তস্ব, কোনো কনফিউশনের সুযোগ নেই। স স পোস্টমাস্টার। এখানে তোমাদেরকে একটা কথা একটু বলে দেই, সেটা হচ্ছে তোমরা যারা নত্য সত্য বিধান পড়েছো তারা এমনিতেই পারার কথা, আর যারা পড়ো নাই তাদের জন্য আমি সিম্পল ভাবে বলে দেই। বিদেশি শব্দের বানানে পোস্ট, দিস ইজ দ্য ফরেন ওয়ার্ড, মাস্টার দিস ইজ এনাদার ফরেন ওয়ার্ড। পোস্ট এবং মাস্টার দুইটাই বিদেশি শব্দ, দুইটাই বাংলাদেশি শব্দ না, দুইটাই তৎসম শব্দ না, সংস্কৃত শব্দ না। এই কারণে এখানে কখনো মূর্ধন্য ষ হবে না। বিদেশি শব্দ মানেই সেখানে মূর্ধন্য ষ হবে না, বিদেশি শব্দ মানেই সেখানে মূর্ধন্য হবে না, বুঝতে পেরেছো? বিদেশি শব্দ মানেই মূর্ধন্যস্য বা মূর্ধন্য হবে না। তাহলে পোস্ট মাস্টার, পোস্ট একটা বিদেশি শব্দ ইংরেজি শব্দ, মাস্টারও একটা বিদেশি শব্দ ইংরেজি শব্দ, তাহলে দুইটার মধ্যে মূর্ধন্যস্যকে আমরা দিতে পারবো? দিতে পারবো না, কারণ মূর্ধন্যস্য এবং মূর্ধন্য শুধুমাত্র তৎসম অথবা সংস্কৃত শব্দের ক্ষেত্রেই বসে। যেহেতু পোস্ট মাস্টার এটা একটা বিদেশি শব্দ, এই শব্দটা দুইটা অংশই যেহেতু বিদেশি, এই কারণে এখানে দুইটাই দন্তস্য হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো তো, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো ভাইয়াপুরা। বা প্রায় 300 স্টুডেন্ট ক্লাসটা শেয়ার করে ফেলেছে, চমৎকার। একজন বলছে স্লাইড কবে দিবেন? আজকে দিতে পারবো না, কারণ আজকে রাত 12টা বেজে গেলে তো আজকে রাত, দিন পার হয়ে যাবে। বাট আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমাদের এনশিওর করে যাবো যে ইউ গাইজ আর গেটিং দ্য স্লাইডস। ওকে, ঠিক আছে। এত কিছু দায়িত্ব যদি নিতে পারি তোমাদের দোয়ায়, তাহলে সামান্য স্লাইড এটা কি কোনো ব্যাপার? স্লাইড অবশ্যই দিব, চিন্তা করো না। তবে এখানে আরো কিছু শব্দ এরকম আছে। ব্রাহ্মণ ভেরি ইম্পর্টেন্ট, বিভীষিকা খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবী, বর্গীয় জ দীর্ঘইকার, ব দীর্ঘইকার, বুদ্ধিজীবী, ঠিক আছে। তারপর দেখো ভৌগোলিক, খুবই সাধারণ একটা বানান, কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার পরীক্ষা এসেছে ভৌগোলিক। মুমূর্ষু, আচ্ছা, আর মুহূর্ত, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো পড়াই দিই একটু। মুহূর্ত, আচ্ছা, এই শব্দগুলা কিভাবে মনে রাখবো, মনে রাখার উচ্চারণগুলো তো একটু কনফিউজিং, সো এই শব্দগুলা উচ্চারণের মাধ্যমে তোকে বানান মনে রাখতে হবে। দেখো এখানে দুই ধরনের উকার আছে, একটা হচ্ছে হ্রস্ব উকার, হ্রস্বকার মানে হ্রস্ব মানে হচ্ছে ছোট, একটা হচ্ছে হ্রস্ব উকার, তার মানে তোমাকে এক আলিফ টেনে পড়তে হবে। একটা হচ্ছে দীর্ঘ উকার, তার মানে তোমাকে তিন আলিফ টেনে পড়তে হবে, বুঝছো? একটা হচ্ছে এক আলিফ টেনে পড়বা, একটা হচ্ছে তিন আলিফ টেনে পড়বা। তাহলে মুহূর্ত, এটা কি তুমি কিভাবে মনে রাখবে? আমি মুহূর্ত এইভাবে মনে রাখি, আমি উচ্চারণই করি এইভাবে, মুহূর্ত। তো তাহলে আমি আবার যদি উচ্চারণ করি মুহূর্ত, তার মানে মু,
এক আলিফ, তাহলে রস্যকার, কারণ ছোট টান দিয়েছি। এরপর হয়ের নিচে বড় টান দিয়েছি, তাহলে হয়ের নিচে দীর্ঘকার। মু এর নিচে রস্যকার, হয়ের নিচে দীর্ঘকার। বুঝছো? মু এক আলিফ, আর হু তিন আলিফ। এইভাবে মনে রাখবা। মুহূর্ত। ক্লিয়ার? একটু নিজে প্র্যাকটিস করে দেখো তো পারো কিনা। মুহূর্ত, এভাবে প্র্যাকটিস করে দেখো তো পারো কিনা। পারলে কমেন্টে বলো যে ডান। আচ্ছা, ফ্যাক্ট বুক বলেছে। আচ্ছা, ফ্যাক্ট বুক, তুমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও? ওকে, অসুবিধা নেই, তুমি আমাকে ইনবক্সে জানিও যদি তোমার কোনো প্রবলেম থাকে। উইল ট্রাই টু সলভ ইট। না, রুজিনা খান, বাক্য রূপান্তর আসলে বক্স করে লেখা লাগে না, কারণ বাক্য রূপান্তরে শুধুমাত্র রূপান্তরিত বাক্যটা লিখলেই হয়। যে বাক্যটা দেওয়া আছে সেই প্রশ্নটা তুলতে হয় না, শুধুমাত্র রূপান্তরিত বাক্যটা লিখলেই হয়। ওকে, ঠিক আছে, ডান। একজন বলেছে, দিবা বলেছে, ভাইয়া পেন্সিল দিয়ে বক্স করবো নাকি কলম দিয়ে? পেন্সিল দিয়ে করো, পেন্সিল দিয়ে করলে সুবিধা। কারণ ওর্স্ট কেস সিনারিতে যদি দেখলা যে একটা প্রশ্ন বক্স দিয়ে লেখার মতো আসে নাই, তখন কি করবা? তখন তো এটা মুছতে হবে, তাই না? যদি এমন হওয়ার কথা না। অ্যাটলিস্ট গত 5-7 বছরে, 5-7 না, গত 10 বছরে আমি এরকম দেখি নাই। সো আই গেস তুমি আমার উপর ভরসা করে পেন্সিল দিয়ে দাগটা টেনে ফেলো। বাট তারপরে যদি কোনো কারণে বাক্সওয়ালা প্রশ্ন না পাও, ঠিক আছে, তাহলে আবার রাবার দিয়ে মুছে ফেলো, ইরেজার দিয়ে মুছে ফেলো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো মুমূর্ষ। এটা নিজের উচ্চারণ করো তো দেখি পারো কিনা। মুমূর্ষ উচ্চারণ করো তো দেখি পারো কিনা। মু এক আলিফ টানবো, এরপরের মুটা তিন আলিফ টানবো, এইভাবে উচ্চারণ করবো। মুমূর্ষু। ঠিক আছে? কিভাবে উচ্চারণ করবো? মুমূর্ষু। ঠিক আছে? মু এক আলিফ, মু তিন আলিফ, এরপর সু এক আলিফ। মু মু সু। এইবার ডান হলে এবার আবার ডান লিখে ফেলো। দেখেছো? এইভাবে উচ্চারণের মাধ্যমে কিন্তু এই বানানগুলো খুব সহজে মনে রাখা সম্ভব। তাহলে আমি আমি যদি দেখি, আমি যদি উচ্চারণটা করতে পারি মুমূর্ষু, তার মানে ম রস্যকার, ম দীর্ঘকার, মূর্ধন্য ষ রস্যকার, মুমূর্ষু। ইয়েস, কারেক্ট হয়েছে। দেখেছো? খুব সিম্পল। এগুলো মুখস্থ রাখতে হবে না, এগুলো জাস্ট এইভাবে নিনজা টেকনিক খাটিয়ে খাটিয়ে তোমার মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আমাকে একটা জিনিস বলতো, ক্লাস করে কেমন লাগছে? তোমরা অনেকেই হয়তো বা প্রথমবারের মতো আমার ক্লাস করছো, তাদের জন্য বলি যে আমি 10 মিনিট স্কুলে প্রায় 10 মিনিট স্কুলে না, সরি, 10 মিনিট স্কুলের আগে আমি অন্য জায়গায় পড়াতাম। তো সব মিলিয়ে আমি প্রায় 10 বছর পড়াচ্ছি, বাংলাই পড়াচ্ছি মোস্টলি। সো অ্যাডমিশনে আমি বাংলাই পড়াবো তোমাদের। যারা যারা বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি হতে চাও, তারা আমাদের বি ইউনিটে যে কোর্স আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে আমি তোমাদেরকে বাংলা পড়াবো। আমার সাথে তোমাদের ফার্সিম ভাইয়া থাকবে, তোমাদের বিকন ভাইয়া থাকবে, তোমাদের সবুজ ভাইয়া থাকবে, ইংলিশে দুর্জয় ভাইয়া থাকবে। মুনজেরিন আপুকে এখনো রাজি করানোর চেষ্টা করছি, মুনজেরিন আপু রাজি হয়ে গেলে অ্যাডমিশন ক্লাসে মুনজেরিন আপু থাকবে। এখনই তোমাদেরকে পুরোপুরি কমিটমেন্ট দিতে পারছি না, কারণ আপু এখনো রাজি হয় নাই। তো যদি আপু রাজি হয়ে যায়, তাহলে আমরা অ্যাডমিশন ক্লাসেও আপুকে পাবো। জেনারেল নলেজের জন্য চমৎকার সব ইনস্ট্রাক্টর আমাদের কাছে আছে। সিমেন ভাইয়া আছে, অভ্র ভাইয়া আছে। অভ্র ভাইয়া টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 19 বছরের। সো হি ইজ আ ভেরি গুড ইনস্ট্রাক্টর। সো উনি আছেন। ও, ইংলিশের জন্য সুমন ভাইয়া আছেন। সুমন ভাইয়া চাকরি করেন নির্বাচন কমিশনে। অভ্র ভাইয়া চাকরি করেন হচ্ছে বিকাশে। সো সুমন ভাইয়ারও এক্সপিরিয়েন্স হচ্ছে 14 বছরের ইংলিশ পড়ানোর। সো আমাদের একাডেমিক কোর্সে যারা পড়ান, তার চেয়ে আমাদের অ্যাডমিশন কোর্সে আরো অনেক এক্সপিরিয়েন্স টিচাররা পড়ান। সো বুঝতেই পারছো, চমৎকার ধামাকাদার তাণ্ডব হবে আমাদের অ্যাডমিশন কোর্সে। যারা এখনো ভর্তি হও নাই, তারা ভর্তি হয়ে যাও। আমার একটা প্রোমো কোড আছে, ফারহান 20। এই প্রোমো কোডটা দিয়ে তুমি আমাদের এ ইউনিট অথবা বি ইউনিট অথবা সি ইউনিট যে কোনো ইউনিটে ভর্তি হও, তুমি 1800 টাকা ডিসকাউন্ট পাবা। তবে একটা ডিসক্লেমার আছে, এই প্রোমো কোডটা প্রথম 100 জনের জন্য অ্যাপ্লিকেবল। প্রথম 100 জন এই প্রোমো কোডটা দিয়ে 1800 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এরপরে 100 জন যখন পার হয়ে যাবে, তখন আর এই প্রোমো কোডটা কাজ করবে না। বুঝতে পেরেছো? ওকে, তারপর যদি আগাই, মনোকষ্ট, মরীচিকা, মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার ব্যাপারে একটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই। মন্ত্রিসভার ব্যাপারে একটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই। মন্ত্রী এই শব্দটা যখন একা বসে তখন দীর্ঘইকার হয়। মন্ত্রী শব্দটা যখন একা বসে তখন দীর্ঘইকার হয়, কিন্তু যদি আমি মন্ত্রী সভা বলি, তখন হ্রস্বইকার হয়। প্রাণীর ক্ষেত্রে ব্যাপারটা এরকম। আমি যদি বলি প্রাণী জগৎ, তখন প্রাণীর মূর্ধন্যর যে কারটা সেটা হ্রস্বইকার হয়, কিন্তু আমি যদি শুধু প্রাণী বলি, তাহলে কিন্তু দীর্ঘইকার। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো মূর্ছনা আছে, মুহুর্মুহু আছে। এরপরে দেখো
রেজিস্ট্রেশন কেন এখানে দন্ত হলো রেজিস্ট্রেশন, কারণ রেজিস্ট্রেশন ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড। রেজিস্ট্রেশন, তাহলে এটা কি হবে? তাহলে এটা দন্তস্ব দিয়ে হবে। বুঝতে পেরেছো? লজ্জাকর মানে খুবই লজ্জাজনক, লজ্জাকর। শ্রদ্ধাঞ্জলি ইজি শব্দ, কিন্তু অনেকবার বোর্ড এসেছে। সান্ত্বনা কঠিন শব্দ, বানানটা একটু দেখে নেই, মনে রাখতে হবে সান্ত্বনা। শিরোচ্ছেদ এত এত এতবার বোর্ড এসেছে যে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট শব্দ মনে হয় বাংলা বানানোর ক্ষেত্রে আর নাই। শিরোচ্ছেদ। ওকে। স্টেশন বিদেশি শব্দ, দন্তস্ব দিয়ে লিখলাম। সস্ত্রীক, এইটা সস্ত্রীক মানে হচ্ছে স্ত্রী সহ। আর এই সস্ত্রীক মানে কি জানো? এটা মানে হচ্ছে নিজের স্ত্রী। তো আমরা এইটা সস্ত্রীক লিখবো, এটা আজকে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস একবার বুঝিয়েছি। সমীচীন সন্ন্যাসী, সমীচীন সন্ন্যাসী। বুঝতে পেরেছি? সমীচীন সন্ন্যাসী, এই দুইটা বানানো আমাদের পারতে হবে। সরস্বতী ইম্পর্টেন্ট বানান, পারতে হবে আমাদের। সংবর্ধনা পড়ব। এই তো মোটামুটি আমাদের কিন্তু বানানের যেই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করতে চাই সেগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। এরপরে এখানে কিছু রচনামূলক প্রশ্ন আছে যেগুলো আমরা স্কিপ করব, সেগুলো আমরা পড়বো না, কারণ এগুলা লিখতে অনেক সময় লাগে। ওকে, দ্যাটস ইট। আমাদের কিন্তু দেখতে দেখতে ক্লাস একদম শেষ হয়ে গেল। মাত্র 45 মিনিটের মধ্যে আমরা 10 নম্বর কিভাবে কিভাবে এনশিওর করে ফেললাম, 10 নম্বর আমরা কিন্তু শিওর করে ফেললাম মাত্র 45 মিনিট সময়ের মধ্যে, তাই না? ওকে। সো বুঝতেই পারছো এই ক্লাসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের স্লাইডটা। সো ক্লাসের স্লাইডটা আমি তোমাদেরকে পাঠাবো। সেই স্লাইডটা পাঠানোর উপায় হচ্ছে তোমরা যদি এই ক্লাসটা শেয়ার দাও, এখনো ক্লাস চলছে, তো এখন যদি লাইভ ক্লাসটা শেয়ার দাও তাহলে আমি দেখবো যে আচ্ছা কারা কারা পাবলিক প্রাইভেসিতে ক্লাসটা শেয়ার দিয়েছে, তাদেরকে আমি ক্লাসটা শেষ করার পরই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। সবাই এবার একটু কমেন্টে লিখে জানাতে পারো যে আজকের ক্লাসটা তোমাদের কাছে ওভারঅল কেমন লাগলো, এবং এরকম ক্লাস তোমরা অ্যাডমিশনে চাও কিনা। যদিও অ্যাডমিশনে এর চেয়ে আসলে অনেক ইনডেপথ ক্লাস নিতে হয়, অ্যাডমিশন আসলে এত কম পড়ালেই কমন আসানো পসিবল হয় না, অ্যাডমিশনে বেসিক শেখাতে হয়, অ্যাডভান্স পড়াতে হয়। সবকিছু মিলিয়ে অ্যাডমিশন জার্নিটা খুবই শর্ট একটা টাইম, বাট খুবই ক্রুশাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। কারণ অ্যাডমিশনই কিন্তু লাইফের টার্নিং পয়েন্ট। একটা অ্যাডমিশন টেস্ট ঠিক করে দেয় যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা এবং তারপরে তোমার গতি প্রকৃতি কি হবে। আরেকটা ব্যাপার একটু তোমাদেরকে বলে নেই, এই বছর কিন্তু তোমাদের জীবন মরণ চেষ্টা করতে হবে অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করার। কারণ এইচএসসি 25 শর্ট সিলেবাসের শেষ ব্যাচ, এইচএসসি 26 ফুল সিলেবাসের পরীক্ষা হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু ফুল সিলেবাসের উপর হবে আগামী বছর। তার মানে এই বছর যদি তুমি যে কোনো কারণেই হোক চান্স না পাও, আগামী বছর কিন্তু চান্স পেতে অনেক কষ্ট হয়ে যাবে। মানে সেকেন্ড টাইম যদি তুমি মনে করো, সেকেন্ড টাইম কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, কারণ তুমি তোমার এইচএসসি পরীক্ষা দিয়েছো শর্ট সিলেবাসে, কিন্তু অ্যাডমিশন টেস্ট যদি সেকেন্ড টাইম তোমাকে দিতে হয় তাহলে তোমাকে কিন্তু ফুল সিলেবাসের উপর দিতে হবে। সো লেটস নট গেট ইন টু দ্যাট, ভালো মতো পড়তে হবে। ক্লিয়ার? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কয়েকটা ফলো আপ লাইভ ক্লাস আছে যেগুলো তোমাদের ফার্সিম ভাইয়া নিবেন, সবুজ ভাইয়া নিবেন, বিকন ভাইয়া নিবেন। সবগুলো লাইভ ক্লাস যদি তুমি করো, বাংলা দ্বিতীয় পত্রে 90 অ্যাবাভ নাম্বার তোমার কেউ আটকে রাখতে পারবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।